এসেছি। পলাশের ওপর অন্যায় করা হয়েছে, আপনি সেটা বোঝেন তো? আমি বুঝতে পেরেছি, আমি একটা ভুল করেছিলাম। আপনি তো আমাকে ডেকে বলেছিলেন আমার কুলফি বিক্রি বন্ধ করতে। আপনি কি জানেন এই ব্যবসায় আমার একমাত্র উপার্জনের পথ? হ্যাঁ পলাশ, আমি এখন বুঝতে পারছি। আমি খগেন আর নীলিমার মিথ্যে কথায় বিশ্বাস করে তোমাকে অন্যায়ভাবে দোষী করেছিলাম। গরিবের মুখের গ্রাস কেড়ে নেওয়াটা কি ন্যায় সঙ্গত, মোরল বাবু? না না, একদমই না। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। তাহলে এবার আপনি কি করবেন মোরল কাকু? আমি আজকে গ্রামের সবাইকে জানিয়ে দেব যে পলাশ নির্দোষ। খগেন আর নীলিমার মিথ্যে অভিযোগ সবাইকে জানানো হবে। তাহলে আপনি পলাশকে আবার কুলফি বিক্রি করতে দেবেন? শুধু দিতে বলবো না, আমি নিজে পলাশের প্রথম ক্রেতা হব। মোড়লবাবু, আপনি সত্যি মহান। তোমাকে কষ্ট দিয়েছি পলাশ, কিন্তু এখন থেকে আমি তোমার পাশে থাকব। এবার সত্যি অন্যায়ের বিরুদ্ধে জয় হলো। ঈশ্বর সব দেখেন মোরল বাবু, আপনি ন্যায় করেছেন, আপনার আশীর্বাদ থাকবে। খগেন, নীলিমা, তোমাদের কিছু বলবার আছে? এই মোড়ল বাবু, আমরা তো কিছুই করিনি। হ্যাঁ মোরল বাবু, আপনার ভুল হচ্ছে। ভুল ভুল? পলাশকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলে, বুড়িকে তাড়িয়ে দিয়েছিলে, আর এখন বলছো কিছু করনি? গ্রামের সবার সামনে মিথ্যা বলে একেবারে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো। গরিবের আশ্রয়দাতার পেটে লাথি মারতে তোদের লজ্জা হলো না? যথেষ্ট হয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, কিন্তু তোমাদের ষড়যন্ত্র ক্ষমা হয় না। মোড়ল বাবু, আমাদের মাফ করে দিন। আমরা আর কখনো ভুল করব না। না, তোমাদের শাস্তি হবেই। গ্রামের সামনে মিথ্যে বলা, একজন পরিশ্রমী মানুষের জীবন ধ্বংস করবার চেষ্টা, আর বয়স্ক মানুষের প্রতি অন্যায়, এসবের জন্য শাস্তি হবেই। হ্যাঁ মোরল কাকু, শাস্তি না হলে ওরা আবার এমন করবে। খগেন, তুই আগামী 1 মাস গ্রামের সব দরিদ্র পরিবারকে নিজের খরচে খাবার দিবি। আর নীলিমা, তুমি বুড়ির কাছে গিয়ে ক্ষমা চাইবে, ওর যত্ন নেবে। হ্যাঁ মোড়ল বাবু। আমি আমি ক্ষমা চাইছি বুড়িমা। ক্ষমা চাইলে সব ভুলের মাপ হয় না, কিন্তু আমি চাই আমাদের গ্রাম ভালো থাকুক। যদি আবার কেউ গ্রামে এমন অন্যায় করবার চেষ্টা করে, আমি কঠোর ব্যবস্থা নেব। মোড়ল বাবু ঠিক কথা বলেছেন। মকরমুখ বালা 1 জোড়া, সীতাহার 2টা, কানের দুল 5 জোড়া, হ্যাঁ, সবে মিলে 10 ভরি গহনা। দিদি, ও দিদি, বলি খেতে আসবে না? কখন থেকে ভাত নিয়ে বসে আছি। আসছি ছোট বউ। ইস, খাবারের কি ছিরি! 3 বেলা তো নিরামিষ খেতে হয়, তার জন্য এত আদিক্ষেতা। তাড়াতাড়ি এসো, আমি আবার কাপড় নিয়ে ঘাটে যাব। ভাত বেড়ে রেখে যাও, আমি কাজ শেষ করে খাবো। তা কি কাজ করছো তুমি ঘরে বসে? এদিকে ভাত রেখে গেলে বিড়ালে খেয়ে ফেলবে যে। ননি, ও ননি, বড় গিন্নির ঘরে খাবারগুলো দিয়ে আয় তো মা। হয়েছে হয়েছে, আর আসতে হবে না। পরে নাম হবে বড় বউয়ের ঘরে গিয়ে খাবার খাইয়ে আসতে হয়। এখন না হয় একটু ঘরেই খেলে গিন্নিমা, বড়বাবু মারা গেছে কদিন হলো, এই সময় তোমার কোনো কাজ করা উচিত নয়। ইস, আমি বসে খাই আর তার দোহাই দিয়ে আমার সমস্ত সম্পত্তি কেড়ে নাও, তা হবে না বাপু। তোমার সম্পত্তিতে কেউ হাত দিবে না, তুমি নিশ্চিন্তে বাকি জীবনটা আরামায়েশ করে কাটাও। ছোট আর মেজোই আগে সব দখল করবে রে ছুরি। অমলকে আমি হাড়ে হাড়ে চিনি, এ বাড়িতে আসবার পর থেকে আমার সম্পত্তির ওপর ওর চড়িয়েছে, সহজে কি আর ছাড়বে? সে চেষ্টা করেও কোনো লাভ হয়েছে? ওনারা হাজার চেষ্টা করেও তোমার কাছ থেকে 1 টাকা খোয়াতে পারেনি। তা এত সহজ নয়। এই সম্পত্তি আমার বাবার বাড়ি থেকে এনেছি, তা তোদের দিব কেন রে? তা
ওদের ছাড়া আর কাকে দিবে তুমি? ওনারা ছাড়া তোমার যে আর কেউ নেই। একটা ছেলে মেয়ে থাকলে তাকেও দিয়ে যেতে পারতে। এই বয়সে আর সন্তান লাগবে না, টাকাই আমার সন্তানের কাজ করবে। ঠিক আছে, পরের বার যখন অসুখ হয়ে পড়ে থাকবে তখন কিন্তু কেউ হাসপাতালে নিয়ে যাবে না, তোমার টাকাকে বলো তখন। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, টাকা দিলে যে কেউ সেবা শুশ্রূষা করবে, দেখিস। বেশ, তাই দেখবো। এবার নাস্তাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। বড় দিদির কথা শুনে একেবারে হাড় জ্বলে যায়। বলে আরো মেয়ের স্বামী তো মারা গেছে, তাই বলে কাজকর্ম রেখে বসে থাকতে তো দেখিনি বাবু। দিমাগ দিদি, দিমাগ। দিদির সব টাকার দিমাগ। বাপের বাড়ি থেকে কটা টাকা নিয়ে এসেছে তো, তাই দিমাগে মাটিতে পা পড়ে না। পড়বে পড়বে, যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিব তখন দেখবি ঠিক নিজে রেঁধে খাচ্ছে। আমি তো সেটাই বলেছিলাম, কিন্তু কর্তা তো না করলে। এখন সম্পর্ক খারাপ করলে যে এত এত সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, সেজন্য তো কিছু বলি না, খালি চোখটা বুঝুক, তারপর তো সব আমাদেরই। মেজগিন্নি, ও মেজগিন্নি, বড় মাকে খাবার দিয়ে আসলাম। এখন আমি মালাদের বাড়িতে যাচ্ছি, ওদের বাড়িতে টেলিভিশন এনেছে, একটু দেখে আসি গিয়ে। শোনো শোনো, মেয়ের কথা শোনো। সারাদিন কাজ করে মরছি আর সে কিনা টেলিভিশন দেখতে যাবে। ওসব কিচ্ছু হবে না এখন। কাপড় ভেজানো আছে, ওগুলো ঘাটে নিয়ে যাও। কাপড়গুলো পরে কাচবো গিন্নিমা, আমি যাবো আর আসবো। একটু যেতে দাও না দিদি, ছোট মেয়ে, ওরও তো শখ করে একটু টেলিভিশন দেখতে। না শুভা, মেয়ে মানুষের এত ঘোরাফেরা করা ঠিক না, ঘরে বসে কাজ শিখুক। তা বাবলু কোথায় ছোট? সকাল থেকে তো ছেলেটার খোঁজ নেই, কোথায় আছে দেখেছিস? না দিদি, কোথায় যে গেল ছেলেটা, জ্বর নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে, আমি বলেও ওকে একটু শোয়াতে পারি না। ছেলে মানুষ, একটু ঘোরাঘুরি তো করবেই ছোট, তুই গিয়ে নিয়ে আয় এখন। আমি যাই মা, বাবলুকে ধরে নিয়ে আসি। যা তবে, আমি এখানকার কাজগুলো সেরে ফেলি। না না বাপু, এ আর পারা যায় না, তুমি এখনই এর একটা হেস্তনেস্ত করো। বৌদি ঠিকই বলেছে দাদা, বড় বৌদির হাতে এত টাকা পয়সা, আর আমি একটা ব্যবসা করতে পারছি না টাকার অভাবে। আমি কি চেষ্টা কম করেছি বল? কতবার বৌদিকে গিয়ে বলেছি অন্তত একটা আমবাগান বিক্রি করে দিতে, কিন্তু সে কিছুতেই কিছু করবে না। ওর এক কথা বাপু, জমি চাষ করে যখন খেতে পাবে, জমি বিক্রি করে খেতে পারবে না। হ্যাঁ, তাই বা কম কিসের? বেচতে বেচতে তো নিজেদের সবকিছু শেষ করেছো, এখন ওনার সম্পত্তির দিকে হাত না বাড়ালে হয় না। শুনেছো শুনেছো, মেয়ের কথা শুনেছো? কিভাবে বড় দিদির হয়ে কথা বলছে? কাজের মেয়ে এমন কথা বললে কেমন লাগে বলতো ছোট? ওকে এতবার বোঝালাম দিদিকে বলে কটা গয়না নিয়ে দিতে, কিন্তু তিনি কিচ্ছু চাইবে না। হ্যাঁ রে ননি, তোর সাথে তো বড় বৌদির খুব ভাব। তুই বল না কটা গহনা দিতে, তাহলে তো আমার ব্যবসাটা দাঁড় করাতে পারতাম। সে আমি পারবো না বাবু, তোমার এত শখ থাকলে তুমি গিয়ে বলো। এই না না, তোকে আর বলতে হবে না। এইসব শুনে আবার অনাসৃষ্টি কাণ্ড ঘটায় নাকি কে জানে। তার চেয়ে এক কাজ করি, ছলে বলে কৌশলে দিদির সব সম্পত্তি হাতিয়ে নি। সেটাই বা করবে কিভাবে গিন্নি? আমার মাথায় যে কোনো বুদ্ধি আসছে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে দাদা, কাল থেকে আমরা রান্না বান্না বন্ধ করে দিব। যদি দিদি আমাদের তার সম্পত্তির কিছুটা দেয় তবেই আবার খাবার দিব। ওকে তুই চিনিস না ছোট, দরকার হলে না খেয়ে থাকবে, কিন্তু একটা পয়সা গলানো যাবে না। ও যখন বলেছে, একবারই বুদ্ধি প্রয়োগ করে দেখি বৌদি, যদি কোনো কাজ হয়। বেশ, আমিও একটু জিরিয়ে নিব কদিন। শুননি, কাল সকাল থেকে তুই তোদের বাড়ি থেকে খেয়ে আসবি, আর আমার জন্য কটা ভাত নিয়ে আসিস। বেশ, তুমি যখন বলছো নিয়ে আসবো খন। ধানি জমি, পুকুর, আম বাগান, সব দলিল তো আছে, কিন্তু কাঁঠাল বাগানের দলিলটা যে কোথায় রাখলাম, আহ, ওটা তো ট্রাঙ্কের ভেতরেই ছিল। ননি, অননিমা,
দেখে যা তো একটিবার। কি হলো খুড়ি, সকাল সকাল দলিলপত্র নিয়ে বসলে কেন? রাতে চোর ডাকাত এসেছিল নাকি? আলো মরণ, ঘরে চোর ডাকাত থাকতে বাইরে থেকে আসবে কেমন করে রে? সে কি, আমাদের বাড়িতে চোর বাস করে জানতাম না তো। না জানলে তোর মেজো বাবু আর ছোট বাবুকে দেখে আয়, তাহলেই বুঝতে পারবি। কি যে বলো খুড়ি, ওদের ওরকম স্বভাব নেই। কখনো কি দেখেছো কারো কোনো জিনিসে হাত দিতে? দিবে কেন? ওরা তো চেয়ে আছে আমার সম্পত্তির দিকে। কবে বড় বউ মরবে আর তার সব সম্পত্তি দু ভাইয়ে ভাগ করে নিবে, সেই ফোন দিয়ে আঁটছে। ওরা কি তোমার মরবার আশায় বসে থাকবে ভেবেছো? এর আগেই তোমার সব দখল করার ফোন দিয়ে এঁটেছে। সে কি কথা? কি ফোন দিয়ে আঁটলো রে ননি? শুনো তবে। ও, এই কথা। ওরা আমায় না খাইয়ে মারতে চায়। তবে আমিও কম জানি না, এবার ওদের সোজা করে আমি ছাড়বো। কি করবে গো শুনি? চুপ কর হতচ্ছাড়ি। তা তোকে বলবো কেন? তুই যা, আলমারির ভিতর থেকে বাক্সগুলো নিয়ে আয়, আর ওটার ভেতর দেখি কাগজটা আছে কিনা। স্বামী মরবার দুদিন হলো নি, এর মধ্যে আমার ভাত উঠে গেল। একেই বলে কপাল। কোন দোষে যে বাবা আমায় এখানে বিয়ে দিয়েছিল। মেজো, অমেজো, কোথায় গেলি তোরা? কি হয়েছে দিদি, এই সাত সকালে চেঁচামেচি শুরু করেছো কেন? চেঁচাবো না? কয়টা বাজে বলতো? এখনো ঘরে রান্না হয়নি কেন? আমার শরীর খারাপ, তাই আর রান্না চড়াইনি। তা মেজো বউয়ের কি হয়েছিল? নাকি তোরও অসুখ করেছিল মেজো? আমার কিছু হয়নি দিদি। একা একা তো সংসারটাকে অনেক দূর নিয়ে এসেছি দিদি। আমি আর পারবো না। কাল থেকে বাবলু আর ওর বাবাকে নিয়ে আমি নিজে রেঁধে খাবো। ও, বুঝেছি। আমাকে রেঁধে খাওয়াবে দেখে এত কারসাজ। বুঝলে, আমাদের তোমার সম্পত্তিগুলো লিখে দাও দিদি, আমরা তোমাকে সারা জীবন রেঁধে খাওয়াবো। বেশ, তোদের কথায় আমি রাজি। তবে আমারও একটি শর্ত আছে। কি শর্ত? বলো বলো দিদি। তোদের দুজনের একজনকে আমার সব সম্পত্তি লিখে দিব। যে আমায় সবচেয়ে বেশি আদর যত্ন করবি, সেই পাবে আমার সবকিছু। সত্যি বলছো দিদি? তুমি তোমার সবকিছু লিখে দিবে? হ্যাঁ রে, তোদের যে কোনো একজন পাবি, কিন্তু তার বিনিময়ে আমার সব কাজ করে দিতে হবে। দিব দিব দিব, তোমার এত এত সম্পত্তির ভাগ একা পাবো, তার বিনিময়ে কটা কাজ করতে পারবো না, তা কি হয়? বেশ, তবে তাই হোক। এক্ষুনি গিয়ে আমার খাবার নিয়ে এসো, যাও। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এটা কি করলি ছোট? দেখছিস না আমি রান্না করছি, তার উপর তুই কেন হাঁড়ি চাপালি উনুনে? তুমি সারাদিন রান্না করবে আর আমি বসে বসে দেখবো, তা হবে না। তোমার সময় শেষ দিদি, এবার আমি রান্না করব। আমার তরকারি এখনো হয়নি ছোট, এদিকে দিদি বসে আছে, তাকে খাবার দিতে হবে। আমি রান্নাঘরে আগে এসেছি দিদি, সেই সকালে রুটি সেকে গেলাম, তারপরে তুমি এসেছো, তাই তোমার রান্নাও পরে হবে। 2 দিনের মেয়ে আমাকে আইন শেখাতে এসেছে। তোরা এত রান্না করার শখ থাকলে কর না, আলাদা গিয়ে কর। আমার কাছে এসে মরিস কেন? আলাদা রান্না করবো মানে? এই সংসারে তোমার যতটুকু অধিকার, আমারও তার সমান। তুমি এখানে রান্না করলে আমিও করব। ভুলে যাস না শুভা, আমি তোর বড়। এই সংসারে আমি আগে এসেছি, তাই আমি এখান থেকে আগে রান্না করে যাব, তারপরে তুই। না, আমি আগে রান্না করব। সেই সালে আমি এখানে এসে হাঁড়ি চাপিয়েছি, তখন থেকে চুলার ভাগ আমার। হাত দিলেই দেখ না চুলায়, চুল একেবারে ছিঁড়ে ফেলবো। কি এত বড় কথা? তুমি আমার চুলে হাত দিবে? দাঁড়াও, আমি এক্ষুনি কর্তার কাছে গিয়ে বলছি। আজ ওদের হলো, সকাল হতে না হতেই চেঁচামেচি শুরু করেছে। ওরা মানুষ নাকি অন্য কিছু? ননি, অননি, শুনে যা তো একটিবার।
রান্নাঘরে কি হয়েছে? কোন থেকে চেঁচামেচি শুনছি? তুমি দেখলে না গো এসে মেজো আর ছোট গিন্নির কি ঝগড়া, পারলে তো চুলোচুলি হয়ে যায়। দুই জায়ের ঝগড়া কি নিয়ে লাগলো রে? অন্যবার তো দুজন পালা করে আমার পিছনে লাগলো, এখন তবে ঝগড়া কেন? তোমার খাবার নিয়েই লেগেছে, কার আগে কে রান্না করে খাবার দিবে সে নিয়ে তর্ক করছিল। বেশ, তাহলে জায়গা মতো ওষুধ পড়েছে, দুই জায়ের মিল এতদিনে ভাঙবে। ভাঙবে কি গো, ভেঙে একেবারে খান খান হয়ে গেছে। ছোট বউ গেছে দাদাবাবুর কাছে বিচার নিয়ে, দেখি আজ তিনি কি বিচার করে। ওদের বিচার সালিশ করতে গিয়ে আমার আর খাওয়া হবে না রে। তুই যা তো, কটা ভাত ফুটিয়ে আমার জন্য নিয়ে আয়। ভাত তরকারি রান্নাই আছে, মেজো গিন্নি ভাত রাঁধলে আর ছোট তরকারি বসিয়ে দিয়ে গেলে, তোমার জন্য সেখান থেকেই নিয়ে আসছি। বেশ বেশ, তাহলে যা তবে, আর যাওয়ার আগে জানলাটা দিয়ে যা, ওদিক দিয়ে বড্ড রোদ পড়ছে। না না বাপু, আমি আর এভাবে থাকতে পারবো না, তুমি আজই একটা বিহিত করো। ইস, তোমার সাথে থাকতে আমার বউই গেছে। ওগো শুনো, তুমি আমাকে আলাদা করে দাও, আমি আর এক সংসারে থাকবো না। আহা, কি হয়েছেটা কি খুলে বলবে তো আগে। আরে সকালবেলায় উঠে দুই যাই মিলেমিশে রান্না করতে গেলে এর মধ্যে কি এমন কথাবার্তা হলো যে তোমরা আলাদা থাকতে চাইছো? ওই রান্না নিয়েই তো যত কাণ্ড। দুপুরবেলা আমি কেবল রান্নাটা পেয়েছি, এরই মধ্যে মহারানী কোথা থেকে এসে আমার হাঁড়িটা উনুন থেকে ছুঁড়ে ফেললো, বলে কিনা সে এখানে এসে রান্না করবে। এমন মিথ্যে কথা বলবে না দিদি, বিধাতা সইবে না। আমি খুব ভালোভাবেই তোমার হাঁড়িটা সরিয়েছি। তাছাড়া আমি যেখানে আগে রান্না করতে এসেছি, তুমি কি করে এসে সেখানে হাঁড়ি চাপালে? আমি তো তখন কাউকে দেখিনি রান্নাঘরে, তুই ছিলি না, ননি ছিল না, বুঝবো কিভাবে এখানে রান্না হচ্ছিল আগে? আমি সকালে নাস্তা তৈরি করে বড়দিদিকে খাইয়ে দিতে গিয়েছিলাম, আর সেই ফাঁকে তুমি রান্নাঘরে এসে সব এলোমেলো করে দিলে। সেজন্যই বলছি আমাকে আলাদা করে দাও, ওই মুখোড়া মেয়ের সাথে আর থাকা যাবে না। এই চুপ করো গিন্নি, চুপ করো। এদের মধ্যে এরকম ঝগড়া ঝামেলা করলে মানুষ কি বলবে বলো দেখি। একসাথে যখন আছো মিলেমিশে থাকতে হবে, মানুষের মতো ঝগড়াঝাটি করলে কি হবে? আগেই ভালো ছিল দাদা, দুই বউয়ে একসাথে রান্না বান্না করতো। কেন যে আমি বড় বৌদির সম্পত্তির লোভ ওদেরকে দেখালাম কে জানে। দুজন যদি একসাথে বড় বৌদির সেবা শুশ্রূষা করতো সেও ভালো ছিল, কিন্তু তিনি তো আরেক খেলা লাগিয়ে দিলেন, বলে কিনা তার সব সম্পত্তি একজনকে দেবে। আরে বুঝলে না, এমন কথা বলে আমাদের মধ্যে ঝগড়া লাগাতে চাইছে, পরে কেউ তার মন গলাতে পারলে না বলে কেটে পড়বে। তাই তো রে, এতক্ষণে আমি বুঝেছি দিদি আমাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য এমন ফোন দিয়ে এঁটেছে। তবে আমিও কম জানি না, ছলে বলে কৌশলে যেভাবেই হোক ওই সম্পত্তি আমাকে নিতেই হবে। এক কাজ করলে কেমন হয় দাদা, বৌদিকে ঘুমের ওষুধ খাইয়ে সব সম্পত্তি নিয়ে নিলে কেমন হয়? খুব ভালো কথা বলেছো গো। একবার ওই দলিল পত্রগুলো আমরা নিতে পারলে তারপর উকিল ধরে আমাদের নামে লিখে দেবে। বেশ, তাই করো। খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেখো কোনো ফল পাওয়া যায় কিনা। তুমি যখন বলছো, আমি কালই বাজার থেকে ওষুধ নিয়ে আসবো। আর সাবধান, এই কথা যেন কেউ না জানে, জানাজানি হলে আর উপায় থাকবে না।